না, জিএসএম তো শিওরলি এটা হচ্ছে একটা একক, গ্রাম এবং স্কোয়ার মিটার আছে। এটা কিসের একক সেটা আমি জানতে চাচ্ছি, কোন রাশির একক জিএসএম? আমরা ফেব্রিক ওয়েট তো আরও এককে প্রকাশ করি, পাউন্ড পার স্কোয়ার ইয়ার্ডস, আউন্স পার স্কোয়ার ইয়ার্ডস, আরও অনেকগুলো একক আছে। হ্যাঁ, ফেব্রিকের এরিয়াল ডেন্সিটির একক হচ্ছে জিএসএম। তাহলে আমরা এই চাপটাটার নাম জিএসএম বলি না, আমরা বলি এরিয়াল ডেন্সিটি। জিএসএম আসলে কোনো রাশি না, আমরা এমনভাবে জিএসএমকে বলি মনে হয় যেন এটা একটা রাশি, আসলে জিএসএমটা হচ্ছে একটা একক। তো এরিয়াল ডেন্সিটির একক হচ্ছে জিএসএম। তাহলে আমরা আজকে শুধু জানবো যে আসলে তোমরা এফএসডিতেও জিএসএম পড়ছো, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমি শুধু দেখাবো যে কীভাবে আমি জিএসএমটা টেস্ট করতে পারি। তাহলে এটা খুব সিম্পল একটা ব্যাপার, আমি জিএসএম টেস্ট করি অথবা পাউন্ড পার স্কোয়ার ইয়ার্স অথবা আউন্স পার স্কোয়ার ইয়ার্স, যাই টেস্ট করি না কেন, মূলত আমাকে দুইটা জিনিস জানতে হবে, এরিয়া আর হচ্ছে কি ভর, তাই তো? এরিয়া এবং ভর জানা থাকলে আমার জন্য এটা হিসাব করা সহজ। তাহলে আমি মনে করি একটা কাপড় আছে, এটা এরিয়া ক্যালকুলেট করব, মানে লেন্থ এবং উইথ নিব, আর এই কাপড়টার কি নিব, ভর নিব, তাহলে আমার পক্ষে জিএসএম হিসাব করা সহজ হয়ে যাবে। তো আমি একটা মেথডের কথা বলতেছি, একটা মেথড হচ্ছে এরকম। আচ্ছা খেয়াল করো, তাহলে আমাকে কি নিতে হবে, কাপড়টার এরিয়া কোন এককে নিতে হবে? হ্যাঁ, বর্গমিটারে। আর ওয়েটটা নিতে হবে গ্রামে। হ্যাঁ, তো ওয়েটটা গ্রামে নিব, কিন্তু বর্গমিটারে তো বুঝতেই পারতেছো 1 মিটার। হ্যাঁ, 1 মিটার বাই 1 মিটার মানে একটা বড় বিশাল পরিমাণ কাপড়। তো এই পরিমাণ কাপড়কে কেটে টেস্ট করা মানে হচ্ছে কাপড়ের অপচয় করা। যদিও বেশি এরিয়ার কাপড় নিতে পারলে মানটা একুরেট আসবে, কিন্তু এটা হচ্ছে একটা অপচয়। তো এটা না করে আমরা মূলত ছোট একটা টুকরা নিয়ে কাটি, মানে যখন ল্যাবে কাজ করি অথবা ফ্যাক্টরিতেও ছোট টুকরা নিয়ে স্যাম্পল টেস্ট করা হয়। তো সেই ক্ষেত্রে তখন এটা মনে করো সেন্টিমিটার বা ইঞ্চে নেওয়া হয়, খুব ছোট মান যেহেতু, এই জন্য। তো ওয়েট ইন গ্রাম মানে ডব্লিউ, আর নিচে হচ্ছে এরিয়া। যদি স্কোয়ার মিটার হয় সমস্যা নাই, কিন্তু যদি এরিয়াটা সেন্টিমিটারে হয়, লেন্থটা সেন্টিমিটার, ওয়েটটাও সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে দেখো তো, এইটা যদি সেন্টিমিটার হয় তো সেন্টিমিটারকে মিটার করবা কীভাবে? 100 দিয়ে ভাগ দিবা, 2 সেন্টিমিটার না, তো দুইবার 100 দিয়ে ভাগ দিতে হবে। দুইবার 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 10,000 হয়। তাহলে এই 10,000 তো 10,000 উপরে চলে যাবে, তাই তো? আর এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ডব্লিউটা কি, ওয়েট ইন গ্রাম অবশ্যই, আর এটা হচ্ছে কি এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার অথবা স্কোয়ার সেন্টিমিটার। এই, তাহলে এই ফর্মুলাটা বুঝতে পারছো? তাহলে আমরা ল্যাবে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক গেল। যেহেতু আমরা ছোটো স্যাম্পল নিয়ে কাজ করবো, এই জন্য ওয়েটটাকে এরিয়াটাকে সেন্টিমিটারে করে নিলাম। তাই তুমি কাপড়ের লেন্থ নিবা সেন্টিমিটার, ওয়েট নিবা সেন্টিমিটারে, এটাকে বর্গ সেন্টিমিটারে চলে আসবে এক এরিয়া, সেটা মান এর জায়গায় বসিয়ে দিবা যত আসছে, ডব্লু যত গ্রাম ইলেকট্রিক ব্যালেন্সে নিয়ে ওয়েটটা মাপবা, মেপে 10,000 বসিয়ে দিবা, তাহলে জিএসএম পাবা। এটা হচ্ছে কাপড়কে রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার সাইজে কেটে করতে হবে। তুমি যখন এটা করবা এরিয়া, তখন কিন্তু কাপড়টাকে আয়তাকার ক্ষেত্রে কেটে নিতে হবে অথবা বর্গাকার ক্ষেত্রে কেটে নিতে হবে। তো দ্বিতীয়, এই এত সময় ইন্ডাস্ট্রিতে লোকজনের কাছে নাই, তো এই জন্য আমরা জিএসএম কাটার ইউজ করি। তো জিএসএম কাটারটা কি, যেটা দিয়ে জাস্ট ঘুরিয়ে স্যাম্পল কাটা হয়। জিএসএম কাটার নিশ্চয়ই দেখছো, জিএসএম কাটার। হ্যাঁ, এইটা এগুলাকে জিএসএম কাটার বলতেছে। এগুলাকে কাপড়ের উপর ফেলে ঘুরালেই নিচে ব্লেড থাকে, 3টা ব্লেড থাকে, ওই ব্লেডগুলো কাপড়টাকে গোল করে কেটে নেয়। হ্যাঁ, এই, হ্যাঁ হ্যাঁ, একটা ফিক্সড এরিয়া থাকবে। সেই এরিয়াটা কি জানো কত? এই যে কাটলে এরকম একটা গোলাকার, না এটা তো গোলাকার, গোলাকারের এরিয়া তো ধরো পায়ে আর স্কেল দিয়ে করতে হবে। এই যে এরকম স্যাম্পল আসবে, এই এখানে যেটা দেখতেছো এরকম ছোট ছোট টুকরো হবে কাপড়ের। তো এখন জানার বিষয় হচ্ছে এই টুকরাটার এরিয়া কত। না, এই জিএসএম কাটার দিয়ে যখন স্যাম্পল কাটা হয় একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়াই সবসময় কাটে। জিএসএম কাটার দিয়ে কাটলে এরিয়াটা কখনো চেঞ্জ হবে না, একই একই পরিমাণ এরিয়াই সবসময় কাটবে। ইন্ডাস্ট্রিতে মনে করো কাপড়, হ্যাঁ ডাইং হচ্ছে, রুলিং হচ্ছে, ওখান থেকে হঠাৎ করে কেটে নিচ্ছে, আবার হঠাৎ করে কেটে নিচ্ছে, আর ওয়েট করতেছে, বলে দিচ্ছে। তো এটাকে সহজ করা হয়েছে কেন,
এই জিএসএম কাটারের এরিয়াটা রাখা হয়েছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এটা মনে রাখবা, ভাইভাতে কমন প্রশ্ন যে জিএসএম কাটার দিয়ে যখন একটা স্যাম্পল কাটা হয় সেই স্যাম্পলটার ক্ষেত্রফল কত। নর্মালি আরও এখন বড় জিএসএম কাটারও বের হয়েছে, সেগুলো আরও বড় বেশি, কিন্তু নর্মালি আমরা যে জিএসএম কাটারটা ল্যাবে ইউজ করি এবং সব জায়গায় আছে সেটা হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার বা 100 স্কোয়ার সেন্টিমিটার, মানে 100 বর্গ সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে এর মান কত, জিএসএম কাটার দিয়ে কাটলে এর মানটা ফিক্সড না? কত? এই যে এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার 100, এই 100-এর 200। হ্যাঁ, ওয়েটের সাথে 100 গুণ করে দিলে আনসারটা বেরোবে। সেটা কীভাবে আসছে এটা এখানে দেখাচ্ছি। এখানে এর মান যদি 100 হয়, দুইটা শূন্য, এই দুইটা শূন্য উপরে দুইটা শূন্য কাটা যাবে, তখন জিএসএম হিসাব করার ফর্মুলা হবে ডব্লিউ ইন্টু 100। এই 100 কিন্তু এই জন্য না যে জিএসএম কাটারের এরিয়া 100, এই 100 এই জন্য ওই 100 বাদ গিয়ে আর 100 টিকে আছে। অনেকে বলে যে ডব্লিউ ইন্টু 100, তো তার মানে এই 100 হচ্ছে জিএসএম কাটারের এরিয়া, যেহেতু 100 স্কোয়ার সেন্টিমিটার, এরকম না। জিএসএম কাটারের এরিয়া হচ্ছে 100 স্কোয়ার সেন্টিমিটার, যেটা এরিয়ার সাথে ওই 2 শূন্য কাটা গেছে, বাদ চলে গেছে, আর এই 100 টিকে আছে। তো এই জন্য সহজ, কারণ জিএসএম কাটার দিয়ে কাটবা, কেটে এটাকে যখন ইলেকট্রিক ব্যালেন্সে দেখবা, যদি সাপোজ এটার ওয়েট হয় 1.52 গ্রাম, তাহলে এটার জিএসএম হচ্ছে 152। এটার ওয়েট যদি হয় মনে করো 2.03, তার মানে এটা হচ্ছে 203 জিএসএম। এটার ওয়েট যদি হয় 2.7, এটা 270 জিএসএম। সহজে এটা করে ফেলা যায়। তাহলে ডব্লিউটা কি, ওয়েট অফ দ্য জিএসএম কাটার স্যাম্পল ইন গ্রাম। জিএসএম কাটারে কোনো কিছু কাটা হলে তার স্যাম্পলের ওয়েটটা গ্রামে যেটা, সেটাকে বলা হচ্ছে এখানে ডব্লিউ। আর এটা হয় এরকম একটা গোলাকার স্যাম্পল, এরকম একটা স্যাম্পল হয়। আচ্ছা, এটা গেল দুইটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে আসো। 3 নম্বর পদ্ধতি হচ্ছে কাপড় তৈরি করার আগেই তুমি জিএসএম বলতে পারবা। কিভাবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা ক্যালকুলেশন। ধরো এটা, এখন এই কাপড়টাকে আমি কেটে নিয়েছি হচ্ছে 1 মিটার বাই 1 মিটার হিসাবে। কত মিটার? 1 মিটার বাই 1 মিটার। তাহলে এখানে কতটুকু কাপড় আছে এরিয়ার দিক থেকে? এখানে যে পরিমাণ সুতা আছে, যে সুতাগুলো এই 1 বর্গমিটারের মধ্যে আছে, সেই সুতাগুলোকে যদি একটা কাপড়ের মধ্যে কি থাকে, ইয়ার্ন ছাড়া আর কিছু থাকে? ধুলাবালি থাকে, তো কিছু ধুলাবালি থাকে, মাঝে মাঝে বাতাস ট্র্যাপ হয়ে থাকে, থাকে না? হ্যাঁ, এটাকে আমরা ইগনোর করতেছি, মনে করো এটা নাই। মূলত কাপড়ের মধ্যে ইয়ার্নই থাকে। কি কি ইয়ার্ন? ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ার। ওয়েফটিয়ার, হ্যাঁ, এটাই আমরা করতে চাচ্ছি, যে যদি আমি এই ইয়ার্ন যেগুলো আছে এখানে এই কাপড়ের মধ্যে, সেই ইয়ার্নগুলোর যদি ওয়েটটা কোনোভাবে হিসাব করে ফেলতে পারি, তাহলে আমার পক্ষে সহজেই মানে এখানে যেই ইয়ার্নগুলো আছে সেই ইয়ার্নগুলোই তো মূলত জিএসএম, মানে ইয়ার্নগুলোর ভর 1 বর্গমিটারে যতটুকু ইয়ার্ন আছে ততটুকু ইয়ার্নের ভর মানেই হচ্ছে গ্রামে হলে সেটাই জিএসএম। আমার এখানে কাপড় যেহেতু আছে 1 বর্গমিটার, সেই 1 বর্গমিটারের মধ্যে যা ইয়ার্ন আছে সব ইয়ার্নের ওয়েটটা কীভাবে দেখতে হবে? গ্রামে। এই তো আমি ওয়ারপিয়ানগুলোর ওয়েট দেখব প্রথমে, তারপরে ওয়েফটিয়ানগুলোর ওয়েট দেখব। ওয়েট ওয়েট অফ ওয়ারপিয়ান। আচ্ছা, একটু খেয়াল করো, আমার এখানে ওয়ারপিয়ানের সংখ্যাটাকে আমরা কি বলি? ইপিআই বলি না? ইপিআই, ইপিআই মানে কি? ইঞ্চ। তাহলে 1 ইঞ্চিতে যদি অ্যান্ডসের সংখ্যা, মানে ধরো সাপোজ 20টা বা 50টা সুতা আছে, তাহলে 1 মিটারে কয়টা থাকবে? এই 1 মিটারের মধ্যে কয়টা থাকবে?
না, এটা তো এখান থেকে আমি করব, আমি এত ইয়েতে যাব না। এন্ডস পার ইঞ্চ, তো ইঞ্চ কোথায় আছে, নিচে না? এন্ডস তো উপরে, এন্ডস পার ইঞ্চ, তো ইঞ্চ আছে নিচে, এই ইঞ্চটাকে আমি মিটার করব, মানে 1 মিটারে কয়টা আছে সেটা দেখতে চাচ্ছি। তো ইঞ্চকে মিটার করি আমরা কিভাবে, ইঞ্চকে আগে সেন্টিমিটার করতে চাচ্ছি, তাহলে স্যার সরাসরি সূত্র ইয়ে স্যার হ্যাঁ বলো কত, 39.37 নাকি? এর সাথে ইঞ্চের সম্পর্ক 39.37 নাকি 37 পয়েন্ট? থার্টি আচ্ছা, নাইন পয়েন্ট থ্রি সেভেন আচ্ছা সরাসরি করে দিলাম। তাহলে কি ভাগ দিতে হবে না গুণ দিতে হবে, এটা হচ্ছে কথা, বলো আমাকে একজন। গুণ দিতে হবে স্যার। কেন? স্যার ইপিএ তো হচ্ছে যে 1 ইঞ্চের জন্য, কিন্তু এখানে তো আছে 1 মিটার, 1 ইঞ্চের থেকে বেশি 39 ইঞ্চের মতো, তো 39 দিয়ে গুণ দিতে হবে। কিন্তু ম্যাথমেটিক্স তো আমাদেরকে বলে ইঞ্চ থেকে মিটার করার সময় আমাদেরকে 39.37 দ্বারা ভাগ করতে হবে, আমরা তো আসলে ইঞ্চ থেকে মিটার করতেছি, এখন আছে ইপিআই, এখন এটা হয়ে যাবে এন্ডস পার মিটার। ইঞ্চ থেকে এখন মিটার হয়ে যাবে এককটা। এখন আমি এই মানটা দিয়ে লেখার পরে বলবো কিন্তু 1 মিটারে কতটা ইয়ার্ন আছে, তো তার মানে ইঞ্চটা মিটার হয়ে গেল না? জি স্যার। তো ইঞ্চ থেকে মিটার করতে তো 39.37 দ্বারা ভাগ করতে হয়, আমি গুণ করলাম কেন? স্যার এন্ডস পার ইঞ্চ, এন্ডস থেকে হচ্ছে নিচে, আর ওই ইঞ্চকে যখন আমরা উত্তরের জন্য 60 দ্বারা ভাগ দেবো সেটা যখন স্যার আমরা ভাঙবো আবার সেটা উপর দিকে চলে আসবে। হ্যাঁ, এটাই বুঝতে হবে যে ইঞ্চ ইঞ্চ থেকে মিটার করতে 39.37 দ্বারা ভাগ করতে হয়, এটা সত্য, কিন্তু আমার ইঞ্চটা আছে নিচে, ইঞ্চটা কিন্তু উপরের রাশি না, অ্যান্ডসের সংখ্যাটা উপরের রাশি, পার ইঞ্চ প্রতি ইঞ্চিতে, তো সেই জন্য ইঞ্চ যেহেতু নিচে, তখন এটাকে আমি মিটার করতে 39.37 দ্বারা ভাগ করতে হবে, পরে এটাকে উল্টে দিলে উপরে চলে আসছে এই জন্য। আর যদি নর্মাল সেন্স অ্যাপ্লাই করো, ওই যে কে জন্য এখানে রোমানুর রহমান মনে হয়, মানে বলতেছিল যে ইঞ্চে যদি সাপোজ 50টা থাকে, 1 মিটারে নিশ্চয়ই বেশি থাকবে, এই জন্য আমরা গুণ দিচ্ছি। তো তুমি সেন্স অ্যাপ্লাই করলেও হচ্ছে যে আমার 1 ইঞ্চিতে যদি 50টা সুতা থাকে, নিশ্চয়ই 1 মিটারে আরও বেশি পরিমাণ সুতা থাকবে, তো সেই জন্য আমাকে 37.37 আরো বেশি থাকে। তাহলে এটা হচ্ছে, এখন কি পেলাম, এইটুকের এককটা কি? 1 মিটারে, 1 মিটারের মধ্যে মানে টোটাল 1 মিটারে কতটা এন্ডস আছে? এন্ডস আছে, প্রত্যেকটা এন্ডসের লেন্থ কত, এই যে প্রত্যেকটা সুতার লেন্থ কত? সেটাকে আবার দিয়ে গুণ দিতে হবে, 39.37 গুণ দিয়ে। না, গুণ তো পরে, এইখানে আমি পেলাম হচ্ছে এটা হচ্ছে একটা সংখ্যা, এই মানটা কি? মিটার থেকে গুণ সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা, যে সুতার সংখ্যা, ওয়ারপিয়ানের সংখ্যা। এখন প্রত্যেকটা ওয়ারপিয়ানের লেন্থ কত, এইখান থেকে এই পর্যন্ত যে 1 মিটারে রাখতে চাইলে মিটারে, এখন যেটা আছে সেটাই মিটারে আছে। মিটারে, কারণ এগুলোর প্রত্যেকটা লেন্থ হচ্ছে যে 1 মিটার করে, এইটা, 1 দিয়ে গুণ করলে 1 মিটারই হবে। আর ইঞ্চিতে নিতে চাইলে ইঞ্চিতেও করতে পারবো। তাহলে আমি 1 মিটার দিয়ে গুণ দিলাম কেন? কারণ প্রত্যেকটা ইয়ার্ন, এখানে হচ্ছে ইয়ার্নের সংখ্যা, এরকম ইয়ার্ন আমার কাছে আছে হচ্ছে, ইয়ার্নগুলোর প্রত্যেকটা লেন্থ হচ্ছে 1 মিটার করে, তাহলে আমি 1 মিটার দিয়ে গুণ দিলাম এই জন্য যে টোটাল আমার কাছে যতগুলা ইয়ার্ন আছে এখানে, সবগুলা ইয়ার্নকে একটার পরে একটা জোড়া দিলে মোট কতটুকু লম্বা হতো সেটা আমরা এখন পেয়ে গেলাম। আমার সবগুলা ওয়ারপিয়ানের লেন্থ হচ্ছে এইটা। তো গত ক্লাসেও তোমাদেরকে বলছিলাম যে আমরা, আমাদের কাছে যদি লেন্থ থাকে, কাউন্ট জানা থাকে, তাহলে আমরা সেটাকে সহজেই ওয়েটে কনভার্ট করে নিতে পারি। কি করব, এটাকে ইয়ার্ডসে নিয়ে যাই, মানে সহজ করার জন্য, আর যদি তুমি মানে কাউন্টের ফর্মুলা বসাও তাও ঠিক আছে। ইয়ার্ডস করতে পারলে এটাকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, এটা পাউন্ড হয়ে যায়। তো আমি মিটারটাকে ইয়ার্ডস করব, ইয়ার্ডস করার জন্য কি করব, 1.0936 দ্বারা গুণ করলাম, এটা এখন কি কি থাকলো, এটা এখন কিন্তু ইয়ার্ডস হয়ে গেল, তাহলে মিটারটা রাখলাম না। এই ইয়ার্স হয়ে যাওয়ার পর এটাকে কি দ্বারা ভাগ করলে এটা পাউন্ড হয়, 840 এবং ইংলিশ কাউন্ট, 840 ইন্টু অ্যানি, এটা এখন কোন এককে আছে? স্যার পাউন্ড আছে। পাউন্ডকে গ্রাম করতে কি করতে হবে?
453.6 গ্রামে 1 পাউন্ড না? হ্যাঁ, এবার এটাকে গুণ করো, এই যে অ্যানি আর ইপিআই ছাড়া বাকি রাশিগুলোর মানগুলো দেখো তো কত হয়। এই যে 39.37-এর সাথে 1 গুণ করো, 1.0936 গুণ করো, এটাকে ভাগ দাও 840 দিয়ে, আবার 453.6 দিয়ে গুণ দাও, কত হয় দেখো তো একজন। টু ফোর নাইন সেভেন। আচ্ছা 25 রাখলাম, হ্যাঁ। তো 25 এটার সাথে গুণ হবে হচ্ছে এই যে এটা ইপিআই ডিভাইড বাই ওয়ারপিয়ান অ্যানি। তাহলে এটা হচ্ছে, এটা কি টোটাল ওয়ারপিয়ানের লেন্থ, ঠিক আছে। অনুরূপভাবে ওয়েফটিয়ানের লেন্থ কত হবে? 23.25 ইন্টু পিপিআই, পিপিআই হবে, আর তখন হবে ওয়েফটিয়ানের কাউন্ট। শুধু পিপিএ থাকবে আর ওসিএল এর হ্যাঁ, তো এখন একটা বিষয় কিন্তু আমরা ইগনোর করে গেছি, সেটা কি, আমি ধরে নিছি যে আমার এখানে যে ইয়ার্নটা আছে সেই ইয়ার্নটার লেন্থ হচ্ছে 1 মিটার। এখন আসলে কি এই ইয়ার্নটা 1 মিটার লম্বা নাকি তার চেয়ে একটু বেশি লম্বা? এটা হচ্ছে বেশি বেশি লম্বা। তো তাহলে এক্স্যাক্টলি ব্যাপারটা কি? এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে এরকম যে 23.25, হ্যাঁ, ক্রিম্পের সাথে সম্পর্ক নিয়ে আসতে হবে, না হলে আমি এক্স্যাক্ট ব্যাপারটা পাবো না। কারণ আমি তো ধরে নিয়েছি 1 মিটার, কিন্তু এই কাপড় আছে 1 মিটার, বাট কাপড় 1 মিটার থাকলেও আমি তো হিসাব করতেছি ইয়ার্নের, ইয়ার্ন তো আর 1 মিটার নাই, ইয়ার্ন আছে তার চেয়ে একটু বেশি। তাহলে ইপিআই নিচে হচ্ছে ওয়ার্প অ্যানি, ওয়ার্প এন ই, এটার সাথে কাউন্টটা আমাকে অ্যালাউ করতে হবে 1 প্লাস, সরি ক্রিম্প, ক্রিম্প C1 আর কি, ক্রিম্পে মানে ওয়ারপিয়ানে ক্রিম্প C1%। এই এক্স্যাক্টলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে, ক্লিয়ার। C1% মানে কি, ধরো সি যদি হয় 5%, 5% মানে মান কত, 0.05, তাহলে 1.05 দ্বারা যদি আমি এই মানটাকে গুণ করে দিই তাহলে আমার এক্স্যাক্টলি জিএসএমটা হিসাব হবে, প্রকৃত জিএসএমটা। তাহলে সর্বশেষ আমরা জিএসএম এর ফর্মুলাটা তাহলে কী পেলাম, জিএসএম সমান হচ্ছে, এইটা একটা ব্র্যাকেট দিয়ে পরে লিখতেছি, এরকম হবে 23.25 পরে লিখবো, তার আগে এটা লিখে নেই, এই ইপিআই, ইপিআই ইন্টু 1 প্লাস C1% ডিভাইড বাই হচ্ছে ওয়ার্প অ্যানি প্লাস টু ফাইভ গুণ করা। তাহলে এটা হচ্ছে জিএসএম এর এক্সাক্ট ফর্মুলা। হ্যাঁ, তুমি যদি জিএসএম হিসাব করতে চাও তাহলে তোমাকে এই ফর্মুলাতে যেতে হবে, এটা। এখন এই ফর্মুলার কিছু বৈশিষ্ট্য আছে। এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে তুমি কাপড় প্রডিউস করার আগেই একটা অ্যাজাম্পশান নিতে পারবা। যেমন তোমাকে কখনো বায়ার একটা স্পেসিফিকেশন দিল যে ইপিআই, পিপিআই, ওয়ার্প কাউন্ট, ওয়েফট কাউন্ট, ফেব্রিক উইথ, তো তখন তুমি ইপিআই, পিপিআই বসিয়ে, ইপিআই, পিপিআই, ওয়ারপিয়ানের কাউন্ট, ওয়েফটিয়ানের কাউন্ট বসিয়ে কাপড় তৈরি করার আগে, ইভেন তুমি কাপড় প্রডিউসও এখনও করো নাই, কাপড় প্রডিউস করার আগেই কিন্তু জিএসএম সম্বন্ধে একটা ধারণা নিতে পারবা না? ক্রিমটা এজিউম করে নিতে হবে যে মোটামুটি এরকম কাপড়ের জন্য হয়তো ওয়ার্প ক্রিম 4.5% হয়, ওয়েফট ক্রিমটা 6% হয়, এরকম একটা অ্যাজাম্পশন করে কাছাকাছি একটা মানে কিন্তু তুমি যেতে পারবা। এটা একেবারে যে আহামরি ভেরিয়েশন হবে এরকম না। বাট এখানে কি পারবা এই দুইটাতে, 1 এবং 2 সম্ভব? কাপড় লাগবে, কাপড়টাকে কেটে তারপরে তোমাকে টেস্ট করতে হবে। আর এখানে কাপড় তৈরি করার আগেও সম্ভব, কাপড় তৈরি করার পরেও কিন্তু সম্ভব। পরে সম্ভব কীভাবে, কাউন্টিং গ্লাস দিয়ে ইপিআই গুনবা, ফেব্রিক থেকে সুতা বের করে নিয়ে বিজলি ব্যালেন্সে ইয়ার্নের কাউন্ট দেখবা,
তাহলে ইপিআই দেখলা, ইয়ার্নার কাউন্ট দেখলা, এবং ক্রিম টেস্ট করতে পারো। ক্রিম টেস্টিং তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছি যে একটা নির্দিষ্ট টেনশন কাউন্টের জন্য অ্যাপ্লাই করে ক্রিম টেস্ট করবা। তাহলে ক্রিম টেস্ট করলে তাহলে এই ফর্মুলা দিয়েও তুমি চাইলে ল্যাবে এক্স্যাক্টলি কাপড়ের জিএসএমটা হিসাব করতে পারবা। এবং আমরা যখন ল্যাব করব তখন চেষ্টা করব এই ফর্মুলা দিয়ে জিএসএম বের করা এবং এটা করা, এই জিএসএম কাটার দিয়ে করা এবং এটা দিয়ে করা, এবং তিনটার মধ্যে একুরেসি লেভেলটা আমরা দেখব যে আসলে কোনটাতে জিএসএমের ভেরিয়েশনটা কেমন হয়, এবং তখন রিকমেন্ড করে দিব কেন ভেরিয়েশনগুলো হচ্ছে। আসলে ভেরিয়েশন হবে, তুমি যখন কাজটা এক্স্যাক্টলি করবা তখন ভেরিয়েশন অবশ্যই পাবা। একটা দেখবা যে হবে 162, আরেকটা হবে 170, আরেকটা হবে দেখবা যে 165, কিছুটা ভেরিয়েশন হয়েই যাবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে। এইটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে কীরকম সেটা বলে দিচ্ছি, তাহলে বুঝবা যে ক্রিমটা সবসময় আমরা কনসিডারেশনে আনতে চাই না। কি করতে চাই না? ক্রিমটাকে কনসিডারেশনে আনতে চাই না, যে ক্রিম তো সবসময় টেস্ট করাটাও ঝামেলার ব্যাপার, আবার কাপড় তৈরি করার আগে তো ক্রিমটা বলে দেওয়া কষ্টকর। তো সেজন্য সহজে, যেমন এইখানে এটা থেকে যেমন সহজে এটা করা হয়েছে যে শুধুমাত্র কেটে ওয়েটটা দেখে 100 দ্বারা গুণ করা, ইজি এবং কুইক প্রসেস। তো এখানেও প্রসেসটাকে কুইক করার জন্য ইপিআই বাই ওয়ার্ক কাউন্ট প্লাস পিপিআই বাই ওয়ার্ক কাউন্ট ইন্টু এই ফ্যাক্টরটাকে একটু বাড়িয়ে দিছে। কথা বলছো কি না? এই 23.25টাকে কী করছে? একটু বাড়িয়ে দিছে আর ক্রিমটাকে বাদ দিয়ে দিছে। আগে থেকে ক্রিম পার্সেন্ট একটা স্ট্যান্ডার্ড ক্রিম পার্সেন্ট অ্যাজিউম করে সেটা গুণ সেটা বাড়িয়ে দিছে না। হ্যাঁ, নর্মাল কাপড়ের জন্য তুমি তো এজিউম করতে পারবা না। যেমন ধরো কিছু কাপড় আছে তোমার প্যান্টের কাপড়, ডেনিম, এই ডেনিমে তো ক্রিম পার্সেন্টেজ অনেক হাই। তো সেইখানে যদি তুমি ইচ্ছা মতো এখানে একটু বাড়ায় দিলা, 2 বাড়ায় দিলা, তো সেখানে তো বাড়তেছে আসলে 3, তাহলে তো মানটা মিলতেছে না। তো এই জন্য নর্মাল কাপড়ের জন্য, নর্মাল যেসব শার্টিং শুটিংয়ের কাপড় আছে এইসব কাপড়ের জন্য ক্রিমটাকে ধরো সাপোজ এখানে 3%-এর মতো আর এখানে 5%-এর মতো, ওয়ার্ক ক্রিম 3%, ওয়েভ ক্রিম 5%-এর মতো হিসাব করে এই মানটাকে 25.50 ধরা হয়। এজিউম, এটা কিন্তু একজ্যাক্ট মান না। তোমরা অনেক সময় এই ফর্মুলাটা ইউজ করো, বাট ধরে নাও যে এটা মনে হয় স্ট্যান্ডার্ড, মানে এটাই মনে হয় মানে এক্স্যাক্টলি 25.50 মনে হয় জিএসএম ক্যালকুলেশনের কোনো ফর্মুলা। এটা ভাবার কোনো কারণ নাই যে 25.50 কোনো স্ট্যান্ডার্ডাইজ ফ্যাক্টর না। এটা নর্মাল একটা কাপড়ের জন্য খুব কুইকলি এজিউম করার জন্য ক্রিম ছাড়া তখন এই ফ্যাক্টরটাকে 25.50 দ্বারা রিপ্লেস করা হয়। কেন? যাতে করে আমি 25.50 বসালে একটা কুইক মান পেতে পারি। ক্লিয়ার? তোমরা এই ফর্মুলাটা দেখছো, 25.50 ফর্মুলা দেখছো না বইতে বা হিসাবায়নে বিভিন্ন জায়গায় দেখে থাকবা। এই 23.25 কিন্তু কম জায়গাতেই আছে এক্স্যাক্ট মানটা। নর্মালি ক্রিমটাকে অ্যালাউ বাদ দিয়ে ক্রিমটাকে সরিয়ে এই 25.50 দ্বারা রিপ্লেস করে এই কাজটা করে ফেলে। তো এটা হচ্ছে ওদের কাজ। তো সেটা দরকার নাই, তোমরা যদি ক্রিম অ্যালাউ করার সুযোগ থাকে তাহলে ক্রিমকে অ্যালাউ করবা, এক্স্যাক্টলি এই ফর্মুলাটা দেওয়া করাবা। আর যদি মনে করো যে না ক্রিমটা বাদ দিয়ে আমার অনুমিত একটা ধারণা, মানে একটা প্রিডিকশান করা লাগবে যে আসলে কত জিএসএম আসে, তখন 25.50-তে যাবা। আচ্ছা, এরপর হচ্ছে নিট ফেব্রিকের জন্য লাস্ট ওয়ান। নিট ফেব্রিকের ক্ষেত্রে কি আর ইপিআই পিপিআই থাকে? নিট ফেব্রিকে ইপিআই পিপিআই থাকে নাকি? না স্যার, লুপ। না স্যার, লুপ। লুপ থাকে। তো সেইখানেও আমরা এই কাজটা এইভাবে করে করতে পারি। পারবা নিজেরা? একইভাবে ডেভেলপ করা যায়। আমি ফর্মুলাটা লিখে দিই, তোমরা নিজেরা ডেভেলপ করে নিতে পারবা। কি হয় এটা ফর্মুলাটা? জিএসএম সমান ডব্লিউপিআই ইন্টু সিপিআই ইন্টু লুপ লেন্থ ইন মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে ইয়ার্ন কাউন্ট ইন অ্যানি, আর এটার সাথে ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টর হচ্ছে ইন্টু 0.9158 সম্ভবত, 58ই মনে হয়। আচ্ছা হ্যাঁ, এরকমই 58 বা 58, আচ্ছা যাক 0.9158। তো এটা হচ্ছে এই নিটের ক্ষেত্রে জিএসএম ফর্মুলা। এখন এটা কি তোমরা নিজেরা ডেভেলপ করতে পারবা? এটা কিভাবে আসছে? একইভাবে ওভেনের মতো নাকি এটা দেখা দিতে হবে?
এখানেও তুমি কি করবা, 1 মিটার বাই 1 মিটার কাপড় কেটে নেবা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কিভাবে করবা কাজটা। 1 মিটার বাই 1 মিটার কাপড় কেটে নিবা। তো 1 মিটার বাই 1 মিটার কাপড়ের মধ্যে যতটুকু ইয়ার্ন আছে সবগুলা ইয়ার্নের ওয়েটটা হিসাব করবা। তো কি করতে হবে, WPI মানে 1 ইঞ্চিতে কিসের সংখ্যা, লুপের সংখ্যা, বুঝতেছ? WPI মানে কি, 1 ইঞ্চিতে লুপের সংখ্যা। তো আমি এই WPI-কে এই যে বলতেছিল যে 39.36 দ্বারা গুণ করলে কি হবে, 39.37 না, গুণ করলাম কি হলো, এটা 1 মিটারে কয়টা লুপ আছে। আচ্ছা, এটা একটা বিষয়। এরপরে এটাকে যদি আমি গুণ করে দেই 1 মিটারে কয়টা কোর্স আছে সেটার সাথে, অর্থাৎ সিপিআই ইন্টু 39.37 মনে করো। তাহলে এখন কি পেলাম বলো তো, একজন একটু ক্লিয়ার করে বলো, এই দুটাকে গুণ করার পরে আমি কি পেলাম? একটু হেল্প করো আমাকে, কি পেলাম? এই যে এখানে লুপ আছে, এই লুপ 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 ওয়েলস আছে। তো আমি দেখতে চাচ্ছি 1 ইঞ্চিতে কয়টা ওয়েলস আছে, এটা বের করলাম। এই যে গুণ করে দিলাম 1 মিটারে, সরি 1 মিটারে এতটা ওয়েলস আছে, এটা ওয়েলসের সংখ্যা। আর এই কোর্স 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 এরকম অনেকগুলো কোর্স আছে। তো 1 মিটারে কতটা কোর্স আছে সেটাও আমরা কি করলাম, হিসাব করে নিলাম, তাই না? তো জানোই তো এরকম লুপ থাকে না, এখানে লুপ তো থাকেই। আমি গোল গোল করে দেখাই, এরকম লুপ থাকে না, মানে এমনি গোল করে দেখাচ্ছি, ইয়ার নিট তো এরকম না। এই এখন যখন তুমি গুণ করবা, এখানে ওয়েলস কয়টা বলো তো, 3টা। কোর্স কয়টা, কোর্স কোর্স তো এই 3 আর 2 গুণ করলাম, মান কত, 6। তো এখানে মোট কয়টা কয়টা লুপ আছে গুণ তো, 1 2 3 4 5 6, 6টা না? তো তার মানে 1 মিটারে যতটা ওয়েলস আছে এবং 1 মিটারে যতটা কোর্স আছে, অর্থাৎ এই জায়গার মধ্যে যতটা ওয়েলস আছে এবং যতটা কোর্স আছে, এদেরকে যখন আমরা মাল্টিপল করলাম, গুণ করলাম, তখন আমরা পেয়ে গেলাম মোট কতটা কি আছে, লুপ আছে। কয়টা কি আছে, মোট কত সংখ্যক লুপ এই 1 বর্গমিটার কাপড়ের মধ্যে আছে। তো এই লুপগুলার লেন্থ কত, প্রত্যেকটার লেন্থ আমি মিলিমিটারে দেখাচ্ছি। মনে করো লুপ লেন্থ এল, এল মনে করা আছে, এটা স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, স্মল এল দিচ্ছি। এই এল দ্বারা গুণ করলাম। এখন এককটা কি হলো, আমার কাছে লুপের সংখ্যা আমি পেলাম, ওই প্রত্যেকটা লুপের লেন্থ দ্বারা গুণ করলাম মিলিমিটারে। তাহলে এখন মিলিমিটারে আমি পুরো সুতাটার কি পেলাম, ওয়েট পেয়ে গেলাম। আমার যে এই 1 মিটারের মধ্যে যতটুকু সুতা আছে পুরো ইয়ার্নটার ওয়েটটা আমি পেয়ে গেলাম কিসে, মিলিমিটারে। তো এই মিলিমিটারটাকে আমি সেন্টিমিটার মানে মিলিমিটারটাকে আমি ইয়ার্সে নিব, যাতে করে আমি কাউন্ট দ্বারা কনভার্ট করে পাউন্ড এবং গ্রামে যেতে পারি। তো মিলিমিটার থেকে আমি ইয়ার্সে যাওয়ার জন্য কি করব, আগে মিলিমিটারকে 10 দ্বারা গুণ করি, এটা সেন্টিমিটার হলো। সেন্টিমিটারকে কি করতে হবে, 1/2.54 দ্বারা ভাগ করলাম, কি হলো, এটা ইঞ্চ হলো। ইঞ্চকে 1/36 দ্বারা ভাগ করলাম, কি হলো, এটা ইয়ার্ডস হইলো, তাই না? ইয়ার্ডসকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করব, 1/840 ইন্টু অ্যানি। এটা করলাম, এটা এখানে ব্র্যাকেট দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এককটা কি, পাউন্ড, যা তোমরা বুঝতেছ। এরপরে আমি এটাকে গুণ করবো 453.6 দিয়ে। এখন এককটা কি, গ্রাম, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি WPI-টাকে রাখবা, সিপিআইটাকে রাখবা, এলটাকে রাখবা,
নিচে অ্যানিটাকে রাখবা, রেখে বাকি সবগুলোকে গুণভাগ করবা। গুণভাগ করলে দেখবা যে 0.9158 আসবে। তো যদি 0.9158 আসে তার মানে এটাই বোঝা যায় যে আমরা জিএসএম হিসাব করার জন্য এই ফর্মুলাটাতে এই ডব্লিউপিআই, সিপিআই, লুপ লেন্থ ইন মিলিমিটার, ইয়ার্ন কাউন্ট অ্যানিতে যদি বসায় দিই, নিচে ভাগ করি, তাহলে সরাসরি জিএসএমটা হিসাব করতে পারবি। এটাও কিন্তু নিট কাপড় তৈরি করার আগেও আমরা এজুম করতে পারি যদি নিট কাপড়ের ডব্লিউপিআই এবং সিপিআই জানা থাকে, এবং পরেও পারবো। পরে যদি কাপড় প্রডিউস করা হয় আমি কাউন্টিং গ্লাস দিয়ে ডব্লিউপিআই গুনে নিব, সিপিআই গুনে নিব, এবং এখান থেকে একটা সুতা বের করে নিয়ে সেই সুতাটাকে বিজলি ব্যালেন্সে তার কাউন্ট দেখে নিব, আর লুপ লেন্থ দেখে নিব আর কি। লুপ লেন্থ কীভাবে টেস্ট করে, যারা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং আসো তারা জানো যে আমার একটা নির্দিষ্ট সংখ্যক লুপ গুনতে হয় আগে, ধরো 20টা বা 50টা লুপ। এই 50টা লুপ থেকে ইয়ার্ন খুলে নিয়ে ইয়ার্নের লেন্থটা দেখবো, সেটাকে 50 দিয়ে ভাগ দিলে আমরা লুপ লেন্থ পেয়ে যাই। আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব, তখন তোমাদেরকে আমি বলে দিব বা মানে করাবো তোমাদেরকে দিয়ে কাজটা, তখন ভালোভাবে বুঝতে পারবা। তো আমাদের টাইম শেষ দিকে, এই জন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো।